শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে সকল পত্রিকাগুলোই আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করতে চাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রধান শিরোনাম যেটা করেছে আমরা দেখতে পাচ্ছি, গণহত্যার জন্য ক্ষমাসহ ৩ বিষয়ে সুরাহা চাইল ঢাকা। এবং তারই একটি ছবিও পত্রিকা ছাপিয়েছে, যেটি প্রথমে আছে, দেখা যাচ্ছে ১৫ বছর পর গতকাল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়, এমন একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে দেখা যাচ্ছে। এবং যে বৈঠক হয় সে বৈঠকে বেশ কিছু বিষয় কিন্তু উঠেছিল, সেগুলো এখানে আছে, আমরা দেখব। ৪৫০ কোটি ডলার পাওনা ও আটকে পড়াদের ফেরত নিয়ে আলোচনা, সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার ও প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করতে হবে। এটা দেশের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন ইসলামাবাদের, উনি তার পক্ষ থেকে বলেছে যে আসলে যে কিছু প্রতিবন্ধকতা আছে সেগুলো আসলে অতিক্রম করতে হবে এবং অতিক্রম করার জন্য আলোচনা দরকার, এবং সেই আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান আসলে উভয় পক্ষ থেকে হয়েছে। পাশে আরও আছে সংস্কারের সমর্থন মার্কিন প্রতিনিধি দলের, এবং বর্তমানে দেশে একটি মার্কিন প্রতিনিধি দল অবস্থান করছে এবং সেটি কিন্তু গতকাল পররাষ্ট্র সচিব প্লাস আসলে প্রধান উপদেষ্টা যিনি আছেন তার সঙ্গে এই কমিটি তারা আসলে বৈঠক করেছে এবং বৈঠকে তারা তাদের যে একটি সিদ্ধান্তের কথা বলেছে যে দেশে যে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা যে আসলে সংস্কারগুলো শুরু হচ্ছে সেগুলো আসলে যেন কন্টিনিউ হয় এবং এটির ধারাবাহিকতা বজায় থাকে, এবং সরকারের এই পদক্ষেপকে আসলে তারা উৎসাহিত করেছে এবং এটিকে তারা সমর্থন জুগিয়েছে, এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। পাশে আরও আছে নিখোঁজ প্রশাসন নিয়ে অবিশ্বাস, আমলারা রাজনৈতিক বাতাস বোঝার চেষ্টা করছে, এবং পাশাপাশি আরও যেটি দেখা যাচ্ছে, আওয়ামী লীগের নিয়োগ দেয়া কর্মকর্তা কর্মচারী ৬,৯৫,৩৬৫ জন। মাঝামাঝি আরও আছে রোড ম্যাপ নেই, পরিস্থিতি আরও জটিল হচ্ছে, নির্বাচন নিয়ে সমাজ ভাবনা, যত দেরি তত ঝুঁকি বিশেষজ্ঞদের অভিমত, এবং এখনই কঠোর কর্মসূচিতে বিএনপি যাবে না, এমনটি পত্রিকাটিতে উঠে এসেছে। শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। শুল্কের আঘাতে মোকাবেলায় বিকল্প বাজার খুঁজতে হবে, সিপিডির সংলাপে বক্তারা, যুক্তরাষ্ট্রের সঙ্গে এফটিএ করার পরামর্শ উদ্যোক্তারা জানিয়েছে। এবং পাশেই আরেকটি যে গুরুত্বপূর্ণ শিরোনাম প্রাধান্য পেয়েছে দেখতে পাচ্ছি, আইএমএফের ঋণের শেষ কিস্তির সিদ্ধান্ত জুনে। এবং শেষের দিকে যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শেষ করেছে, আস্ত নদীটাই যেন লঞ্চের ডাস্টবিন, লঞ্চের সব ধরনের বর্জ্য পড়ছে নদীতে, দিনে গড়ে ১০০ কেজি প্লাস্টিক ও পলিথিন সংগ্রহ করে টোকায়রা। দর্শক, পত্রিকাটিতে আসলে অনেক গুরুত্বপূর্ণ শিরোনামই কিন্তু প্রাধান্য পেয়েছে, যেটি আসলে দেশের চলমান থেকে শুরু করে বৈশ্বিক বিভিন্ন বিষয় কিন্তু উঠে এসেছে আমরা দেখলাম, এবং এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। এবং দর্শক, আমরা নিয়মিতভাবেই কিন্তু আসলে আমাদের এই সংবাদ বিশ্লেষণে একটি অতিথির সঙ্গে যুক্ত হয়ে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে যুক্ত হব দেশবরেণ্য সাংবাদিক ও উপস্থাপক হাবিবুর রহমান পলাশের সাথে। পলাশ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? পলাশ, আপনি শুনতে পাচ্ছেন? পলাশ, আপনি শুনতে পাচ্ছেন?
দর্শক আমরা আসলে যুক্ত হতে পারি না, আমরা একটু পর আবারও চেষ্টা করব যুক্ত হওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটি বেশ বড় করে যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির। প্রথম আলো, আসলে প্রথম আলো অনেক বড় করে শিরোনামটি যেটি করেছে, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির, এবং এখানে আরও বেশ কিছু বিষয় আছে। মোট আলোচ্যসূচি 1/3 মতো বিষয়ে গতকাল আলোচনাও হয়েছে। ঐক্যমত্য কমিশন বিএনপির বক্তব্য শুনেছে, অনেক বেশি কিছু বিষয়ে কমিশন নিজেদের যুক্তি দিয়েছে, এবং সেটিকে কেন্দ্র করে আসলে পত্রিকাটি সবচেয়ে বড় যে শিরোনামটি করেছে দেখা যাচ্ছে, এবং পাশে আরেকটি ছবিও দেখা যাচ্ছে যে আসলে একটি স্কুলের শিক্ষার্থীরা বেশ হাস্যোজ্জ্বলভাবেই আছে, এবং তারই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। দিনাজপুরে গ্রামে অন্যরকম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং তারই একটি ছবি পত্রিকায় ছাপিয়েছে। পলিটেকনিক শিক্ষার্থীরা আলোচনায় সন্তুষ্ট নন, আজ বিক্ষোভ মিছিল। একই শিরোনাম, আইএমএফের শর্ত পূরণে 4 ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। যে 4 ক্ষেত্রে আসলে পিছিয়ে আছে, যে 4টি শর্ত আসলে দিয়েছে আইএমএফ, সেটি আমরা একটু দেখব। রাজস্ব আয়ের প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারজাত ভিত্তিক করা, এবং ভর্তুকি কমানো ও পাশাপাশি ব্যাংকিং খাতের উন্নয়ন, এটিকেও আসলে বেশ গুরুত্ব দিয়েছে তারা। ডান পাশে যে শিরোনামটি আছে, গতকাল আসলে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়েছে, সে বৈঠকে একটি সিদ্ধান্তও হয়েছে যে সমন যাবে ফোনে, ভুয়া মামলার শাস্তি বাড়ছে। আসলে দেশ জুড়ে বিভিন্ন সময় কিন্তু আসলে যে ভুয়া মামলাগুলো আসলে বিবাদীদের পক্ষ থেকে হয়ে থাকে, এবং সেটি যদি আইনগতভাবে এবং যদি ভিত্তিহীন বা আসলে ব্যক্তি পর্যায়ে আক্রমণ করে বা কোনো পর্যায় থেকে আসলে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে যদি আসলে এ ধরনের ভিত্তিহীন মামলা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে শাস্তির একটি শাস্তি হতে পারে, এমন একটি সিদ্ধান্ত কিন্তু গতকাল উপদেষ্টা পরিষদে হয়েছে, এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনামও করেছে। আরও আছে, ৭১ গণহত্যার জন্য ক্ষমাসহ 3 সমস্যার সমাধান চায় ঢাকা। গতকাল আসলে আমরা দর্শক দেখেছি যে দীর্ঘ 15 বছর পর ঢাকা এবং ইসলামাবাদের একটি আসলে বৈঠক হয়েছে, যেখানে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়, এবং এই বৈঠকে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে। যেমন বাংলাদেশের পক্ষ থেকে আসলে প্রথমে বলা হয়েছে যে ৭১-এ যে আসলে বাংলাদেশ নিয়ে যে আসলে যে গণহত্যা করেছিল, সেই গণহত্যার জন্য প্রথমত পাকিস্তানকে অর্থাৎ ইসলামাবাদকে ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাওয়ার পরবর্তীতেই আসলে বিভিন্ন উন্নয়নমূলক যে বিষয়গুলো থাকবে সেগুলো চালিয়ে যাওয়ার একটি কথা আছে। তো দুদেশের আসলে যে সম্পর্ক সেটি ভালো, সেটি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছে তারা কিন্তু আসলে এটিকে ভালোভাবেই দেখছে এবং সেটিকে গুরুত্ব দিচ্ছে। এবং শেষের দিকে যেটি আছে, গাজায় 1 মাসে 5 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত, একটা ইসরায়েলি আগ্রাসন, এবং সেটিকে গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং একটি ছবিও আসলে পত্রিকাটি এখানে ছাপিয়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর সন্তানদের নিয়ে অসহায় এক ফিলিস্তিনি নারী। সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিসের থেকে এমনই একটি ছবি তুলেছে পত্রিকাটি। দর্শক, আমরা প্রতিদিনের মতোই আসলে আমাদের এই অনুষ্ঠানে একজন অতিথির সঙ্গে যুক্ত হয়ে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে যুক্ত হব দেশবরেণ্য সাংবাদিক ও উপস্থাপক হাবিবুর রহমান পলাশের সাথে। পলাশ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুভ সকাল, শুনতে পাচ্ছি আপনাকে। পলাশ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আশা করি আপনি ভালো আছেন। পলাশ, আপনার কাছে আসলে বেশ কিছু বিষয় নিয়ে আমরা জানতে চাই। প্রথম যেটি আসলে জানতে চাই সেটি, গতকাল দীর্ঘ 15 বছর পর ঢাকা এবং ইসলামাবাদের যে আসলে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছে, সেটি আসলে আন্তর্জাতিক যারা সম্পর্ক বিশ্লেষক আছে তারা এটিকে বেশ ভালোভাবে দেখছে। এটিকে আসলে আপনি সাংবাদিক হিসাবে কিভাবে দেখেন বা কিভাবে মূল্যায়ন করেন?
ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং যেটি বলেছেন যে গতকালকে যে বাইলেটারাল মিটিং হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের সঙ্গে আমাদের যে অতীতের সম্পর্ক, অতীতের তিক্ততা, সেটা ভুলে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি। এবং বাংলাদেশের মানুষের মধ্যে এখন পর্যন্ত দুটি অংশীজন আছে, একটা হচ্ছে পাকিস্তানপন্থী আর একটা হচ্ছে পাকিস্তান বিরোধী। আপনি অবগত আছেন যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি যেটা আমাদের, সেটা হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আমরা দীর্ঘদিন এই যে আমাদের ফিলোসফি বা আমাদের যে পররাষ্ট্র নীতি, এটা ভুলে গিয়েছিলাম। পাকিস্তানের থেকে আমরা আলাদা হয়েছি, স্বাধীন হয়েছি, সেটি ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকবে না, বাইলেটারাল সম্পর্ক থাকবে না, এটা কখনোই হওয়া উচিত ছিল না। অনেক কিছুতে পাকিস্তান বাংলাদেশ থেকে এগিয়ে আছে, আবার অনেক কিছুতে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে আছে। দুই দেশের সঙ্গে নানানভাবে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা যায়। কিন্তু আমরা দেখেছি যে উদ্দেশ্য মূলকভাবে দেশটির সঙ্গে একটি বাণিজ্য সম্পর্ক যাতে আমাদের না থাকে, সুসম্পর্ক যাতে না থাকে, সেটি আহ, চেষ্টা করা হয়েছে খুবই পরিকল্পিতভাবে। তো এবারে যেটি হলো, আপনি যেটা বলেছেন, সংবাদ এসছে 15 বছর পরে পাকিস্তানের সঙ্গে আমাদের যে বাইলেটারাল যে ডিসকাশন, আলোচনা, আপনি জানেন যে এই 5ই আগস্টের পরে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য আমাদের বাংলাদেশের বন্দরে এসেছিল। তখনও আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে ফলো করে, কেউ কেউ আবার অবজারভেশন করার চেষ্টা করেছেন যে কি এসছে এই জাহাজে করে। তো এই দুই পক্ষীয় সম্পর্ক, নানানভাবে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ডেভেলপমেন্ট হওয়া উচিত। সেটি হচ্ছে যে বাণিজ্যিক রিলেশনের কারণে আরো কিছু ক্ষেত্রে, আপনার স্বাস্থ্য সহ আরো কয়েকটি খাতে আমাদের থেকে একটু বেটার পজিশনে আছে পাকিস্তান। এবং আমি যেটা আপনাকে আগেও বললাম যে পাকিস্তান থেকেও আমরা অনেক ক্ষেত্রে, অনেক অবস্থা সূচকে আমরা ভালো আছি। সব মিলিয়ে পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র। এই রাষ্ট্রটিকে উপেক্ষা করে আমাদের চলা উচিত নয়। যে আলোচনাটি শুরু হয়েছে, এটা অব্যাহত থাকুক, এবং আমাদের মধ্যে বাণিজ্যিক যে সম্পর্কটা, বন্ধুত্ব সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেটি অব্যাহত থাকুক। আসলে এখন গ্লোবালাইজেশনের যুগ। আমরা আমাদের যেখানে সুবিধা বাণিজ্যের জন্য আমরা সেখানে যেতে চাই। সেই জায়গায় আমাদের যেটি খেয়াল রাখতে হবে যে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, পাকিস্তানের সঙ্গে আমরা যখন কোনো আলোচনায় যাব, ডিসকাশনে যাব, কোনো চুক্তিতে যাব, সেই জায়গায় ওই সিচুয়েশনটা যেন বজায় থাকে, সেটি নিশ্চিত করতে হবে। যেমনটি আপনি আসলে বললেন যে পারস্পরিক স্বার্থ রক্ষার স্বার্থে আসলে সবাইকে যার যার জায়গা থেকে আসলে সম্পর্ক উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। কারণ প্রতিবেশী বা ভাতৃপ্রতিম দেশ হিসাবে আসলে কিন্তু দুদেশে একে অপরের সঙ্গে কিন্তু আসলে সম্পর্কের জায়গাটা আসলে অনেক গভীরে ছিল এবং গভীরে যাওয়ার জন্য আসলে চেষ্টা করতে হবে। কারণ এটা একে অপরের সঙ্গে স্বার্থ জড়িত আছে, বাণিজ্যিক সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন স্বার্থই কিন্তু আসলে দু দেশের সঙ্গে ইনভলভ। আসলে খুবই ভালো বলেছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় একটু জানতে চাই যে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি কমিটি, আসলে একটি গ্রুপ কিন্তু বৈঠক করেছে, যেখানে বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আসলে নির্বাচনের রোডম্যাপটা কি হবে সেটি জানার জন্য আসলে বৈঠকটা হয়েছে, এবং সেখান থেকে তারা সন্তোষজনক কোনো জবাব পায়নি। তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? এবং পাশাপাশি আরেকটু যুক্ত করতে চাই যে এনসিপি বলছে যে আসলে গঠনমূলক সংস্কার ছাড়া আসলে তারা কিন্তু সামনে যে নির্বাচন হতে যাচ্ছে বা হবে সেখানে তারা যুক্ত হবেন বা অংশগ্রহণ করবে না। এটিকেও আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার কথার যদি আমি একটু জবাব দিই, প্রথম হচ্ছে যে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি, তারা কিসের মধ্য দিয়ে গঠিত হয়েছে? তাদের যা নেতারা আছেন, তারা 5ই আগস্টের যে বাংলাদেশের মহান বিপ্লব সাধিত হয়েছে তার নেপথ্যের নায়ক, তার মহানায়ক। এটি অস্বীকার করার সুযোগ নেই। এবং এই সুযোগটিকে কাজে নিয়ে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন, এবং তারা রাজনৈতিকভাবে এখন মাঠে আছেন। আগে তারা আমাদের কাছে সমাদৃত ছিলেন আমাদের যে স্বৈরাচার পতন আন্দোলনের মহানায়ক হিসেবে। এখন তারা রাজনৈতিক ময়দানে আছেন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে। প্রথমত হচ্ছে, আপনাকে যদি আমি একটু বলি যে রেজওয়ানা চৌধুরী বন্যা, এই মুহূর্তে যিনি উপদেষ্টা আছেন বন ও পরিবেশ, তিনি কিন্তু এনসিপির এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা নির্বাচনের জন্য কারোর জন্য অপেক্ষা করব না। তিনি ইঙ্গিত করেছেন যে এনসিপির জন্য, এনসিপি কি বললো না বললো সেজন্য আমরা অপেক্ষা করব না, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে।
আর এনসিপি কে নির্বাচনে আসতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে। নির্বাচনে দল গঠন করলে নির্বাচনে আসা যায় না, সেটি আপনি নিশ্চয়ই জানেন। তাকে রাজনৈতিক নিবন্ধন নিতে হয়, ইসি থেকে নিবন্ধন নিতে হয়। ইসি থেকে নিবন্ধন পেতে হলে কিছু ক্রাইটেরিয়া হয়। প্রায় 33 বা 34টি জেলায় তাদের কমিটি থাকতে হবে। নানান নিবন্ধন ক্রাইটেরিয়া প্রাপ্তিটা আগে আছে। এনসিপির নেতা যিনি আছেন তিনি বলেছেন যে এনসিপি এই নির্বাচনে অংশ নেবেন, তার বক্তব্যটা এরকম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভাই, আপনি আগে আপনার নির্বাচনে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের যে আইনগুলো আছে সেই আইনে আপনি কোয়ালিফাই হন, তারপরে নির্বাচনে আসবেন না আসবেন সেই আলোচনাটাই আপনি আসেন। বিএনপি প্রসঙ্গে আসি। আপনি জানেন যে 5ই আগস্টের পরে, সরকার গঠনের পরে এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, বড় রাজনৈতিক অংশীজন, সেটি হচ্ছে বিএনপি। সো বিএনপি তারা নির্বাচন চাচ্ছেন 5ই আগস্টের সরকার গঠনের পর থেকে। নির্বাচন তারা চাচ্ছেন, নির্বাচন তারা সেখানে চাচ্ছেন। চাওয়ার কারণে এখন পর্যন্ত আমরা শুনেছি ডক্টর ইউনূস বা সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে যে তারা ডিসেম্বর পর্যন্ত বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এখন আমরা যেটা দেখছি যে প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। এই বিএনপি চাচ্ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সরকারের পক্ষ থেকে যেহেতু এখন পর্যন্ত ডিসেম্বরকে ক্লিয়ার করা হয়নি, যার কারণে আমার মনে হচ্ছে যে বিএনপি গতকালকে তাদের একটি হাই অফিসিয়াল কমিটি প্রধান উপদেষ্টার সঙ্গে বসছিলেন। যে বসার পরে যে খবরটা সেটি হচ্ছে নিষ্ফল। আমি যদি নিষ্ফল মিনিং বলি তাহলে সেটা হয়তো বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে সেইটার কোনো ইঙ্গিত সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মিলেননি। কিন্তু আমরা যদি ধরি যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এখানে কিন্তু একটা রোডম্যাপ লুকিয়ে আছে। আমি যদি একটু ব্যাকে আসি, যে আমরা জানি যে জামাত ইসলামী তাদের একটি রাজনৈতিক অবস্থান ছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। কিন্তু দেখেন গত পরশুদিন জামাত ইসলামীর আমিরের একটা ইন্টারভিউ আছে, তিনি একটা কমেন্ট করেছেন, জাতীয় দৈনিকগুলোতে এসছে গতকালকে, যে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন দিতে হবে। সাংবাদিকরা প্রশ্ন ছিল রমজানের আগে, রমজানের টাকে আবার তারা সাপ্লিমেন্ট প্রশ্ন করেছেন যে তাহলে বলছে একই রমজানের পূর্বে নির্বাচন দিতে হবে। তাহলে দুটি বড় রাজনৈতিক অংশীজন একটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর দুঃখিত আরেকটি চাই হচ্ছে আগামী পহেলা রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে। আর যারা সরকারে আছেন, যারা নির্বাচন কন্ডাক্ট করবেন, তার প্রধান উপদেষ্টা বলছেন যে এই নির্বাচনটা তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দিতে চান। আমাদের নির্বাচনের কিছু ইকুয়েশন আছে, আমাদের ওয়েদারের সঙ্গে নির্বাচনের একটা সম্পর্ক আছে, আমাদের শিক্ষা অঙ্গনের সঙ্গে নির্বাচনের একটা সম্পর্ক আছে, আমাদের ফেস্টিভ্যালের সঙ্গে নির্বাচনের একটা সম্পর্ক আছে। সেই জায়গায় নির্বাচনটা কবে হতে পারে, আমার কাছে যেটা মনে হয়, সরকার যদি বাংলাদেশকে একটি স্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন দিতে চান, বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, বাংলাদেশকে সচল, সেই নির্বাচনটা তারা তারা, কিন্তু বিএনপি একটু বলার চেষ্টা করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কারণ নানান আপনি জি দেখেন। পলাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যুক্ত হয়েছিলেন সাংবাদিক হাবিবুর রহমান পলাশের সাথে, এবং তার থেকে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আসলে আমরা জেনেছি। দর্শক, আমরা দেখছিলাম দেশের বিভিন্ন যে আসলে পত্রিকাগুলো আছে আসলে জাতীয় পর্যায়ে, সেই পত্রিকাগুলো আমরা দেখছিলাম, এবং বিভিন্ন বিভিন্ন পত্রিকায় কিন্তু আসলে দেশের আসলে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সে বিষয় থেকে শুরু করে আসলে চলমান থেকে শুরু করে আসে বহির্বিশ্বের বিষয় কিন্তু আসলে পত্রিকায় গুরুত্ব পেয়েছে, এবং সে বিষয়গুলো আমরা দেখেছি। দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।